রাজধানীর সড়কে চলাচল করা বাসগুলোর দিকে তাকালেই মনে হয় যেন এক পরিত্যক্ত শহরে পড়ে থাকা আবর্জনা। কোনোটির জানালার কাঁচ ভাঙা, কোনোটির আবার হেডলাইট ভাঙা, কোনোটির আবার সিগন্যাল লাইটের বালাই নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জানাচ্ছে, রাজধানীতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা 22,06,693টি। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় নিবন্ধন দেওয়া হয়েছে 1,20,283টি গাড়ির। এর মধ্যে মোটরসাইকেল 84,764টি, প্রাইভেট কার 8,458টি আর বাস শুধু 1,074টি। ফিটনেস গাড়ির সংখ্যা জানাতে আদালতের আদেশে 2018 সালে হাইকোর্টের এক প্রতিবেদন দাখিল করে বিআরটিএ, যেখানে বলা হয় দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী 33% যাত্রীবাহী বাসেরই ফিটনেস সার্টিফিকেট নেই। অন্যদিকে 2021 সালের 26 জানুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্ন উত্তরে সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী জানান, 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা 4,81,029টি। অথচ নৈরাজ্যের ষোলকলায় পূর্ণ এসব ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে নেই ট্রাফিক বিভাগের কোনো ব্যবস্থা। বাসের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, সার্জেন্টরাও তৎপর আছে মামলা করার জন্য। আমরা সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে নিয়ন্ত্রণ করার বিষয়টাও আমরা তৎপর আছি। বিশেষজ্ঞরা বলছেন, ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়াটা নির্ভেজাল নয়। নগর পরিকল্পনায় গণপরিবহনকে গুরুত্ব দেওয়া হলেও রাতারাতি সড়ক দখল করে নিচ্ছে ব্যক্তিগত গাড়ি। ফিটনেস সার্টিফিকেট যেখানে বরাবরের মতোই উপেক্ষিত। গণপরিবহনে যে অবয়ব থাকার কথা ছিল, সেখানেও আমরা দেখছি একটা একেবারে ভাঙাচোরা লক্কর গণপরিবহন ঢাকা শহরে চলছে। ফলে এই গণপরিবহনে যে সক্ষমতা তৈরি হওয়ার কথা ছিল, সেই সক্ষমতা কিন্তু তৈরি হয়নি। তারা কিন্তু বসে বসে গাড়ির রেজিস্ট্রেশন দিয়েই যাচ্ছেন। এই গাড়ি চলার জায়গা আছে কিনা এই বিজ্ঞানটা যারা দেখেন না, তারা কিন্তু যানজট তৈরি করে দিচ্ছেন। সো উন্নত বিশ্বে ধারণ ক্ষমতার বেশি গাড়ি রেজিস্ট্রেশন দেয় না। কোন রেজিস্ট্রেশন দেয় না? প্রথমে ব্যক্তিগত গাড়ি, ছোট ছোট গাড়িকে রেজিস্ট্রেশন দেয় না। এত সব অভিযোগ অনুযোগ মানতে নারাজ বিআরটিএ। এখানকার কর্মকর্তারা বলছেন, মে মাসের পরে সড়কে থাকছে না ফিটনেসবিহীন গাড়ি। আমরা প্রতি বছরই মেয়াদ উত্তীর্ণ গাড়ির আমরা কিছু নোটিশ করি, SMS দেই, পুলিশকে আমরা একটা তালিকা দিই যে কতগুলো গাড়ি এত বছরের ফেল আছে, সুতরাং এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আগামী মে মাস থেকে 20 বছরের পুরনো বাস, মিনি বাস এবং 25 বছরের পুরনো যে ট্রাক, কাভার্ড ভ্যান এবং অন্যান্য গুডস ভেহিকেল, এগুলো ঢাকা শহর থেকে অপসারণ করতে হবে। আবার কাগজে কলমে যেসব যানবাহনের ফিটনেস সনদ আছে বলে দাবি করা হচ্ছে, সেখানেও রয়েছে গলদ। তা দূর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এবার নড়েচড়ে বসবেন, এমন প্রত্যাশা নগরবাসীর। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ক্যান্সার রোগী আক্রান্তের শীর্ষে বাংলাদেশ, তবে চিকিৎসার মান সর্বনিম্নে। ল্যান্সেট বলছে, প্রতি 1 লাখ জনগোষ্ঠীর 144 জনই আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ধরনের ক্যান্সারে এবং 5 শতাধিক থাকছেন ক্যান্সারের ঝুঁকিতে। রাজধানীর হাসপাতাল ঘুরে দেখা গেছে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগী আসে 38টি ভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে, যেখানে পুরুষদের ফুসফুস, লিভার ও ষড়যন্ত্র এবং নারীদের স্তন, লিভার, জরায়ু মুখ এবং খাদ্যনালীর ক্যান্সার বেশি। আমরা গরিবের তো আর করার মতো ক্ষমতা নাই। আমরা পারবো আমিরপুর গেওয়া তো টেহাদে থেরাপি দিবার। আমার রক্ত নাকি কেমো দেওয়ার কারণে নষ্ট হয়েছে। আমার এই সুইটা দিতে হবে, এই সুইটার দাম 4000 টাকা। এখন আমার কে দেখবো? আমার ছেলে নাই, আমার স্বামী নাই, আমার একটা মেয়ে, আমি কাজ করি। 14 লাখ টাকার মতো আমরা শেষ করছি। এখন জমি টমি যা আছে সব বিক্রি করি, এখন আর কিছুই নাই। দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত ক্যান্সার রোগীদের বেশিরভাগের গল্প প্রায় এমনই। রোগটি শনাক্ত করতেই খরচ হয়ে যায় লক্ষাধিক টাকা। আবার সরকারি পর্যায়ে বিনামূল্যে বা স্বল্প খরচে ক্যান্সার চিকিৎসার সুযোগ খুবই সীমিত। সেখানেও ওষুধের দাম, বিশেষজ্ঞ চিকিৎসকের ফি, কেমোথেরাপি, সার্জারির খরচের খেলো খাতায় যোগ হয় শুধুই ভোগান্তি। চিকিৎসা করতে করতে আমার ভিটে বাড়ি সব বিক্রি দিয়ে ফেলাইছে। আমি অনেক টাকা ঋণী। আমি তো এখানে কেমো দিয়েছি, কেমোর যে ওষুধগুলো থাকে, এরা ওষুধগুলো অন্য জায়গায় পাচার করে দিয়ে আমাদের দিয়ে কিনায়। সরকারি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন বন্ধ থাকায় মাসের পর মাস ভোগান্তি পোহাতে হয় রোগীদের। আর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য তো আছেই। এখানে একটা রেডিওথেরাপি দিতে সর্বোচ্চ 15,000 টাকা খরচ হয়, কিন্তু সেম থেরাপিটা বাইরে দিতে গেলে মিনিমাম আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়। আমি আজকে 3-4 মাস ধরে আসতেছি এই জায়গায়, আমি এখনো ডেট পাই নাই। আর এদের কোম্পানির লোক ফিট করা আছে, লোক ধরায় দেয়, অমুক কোম্পানির থেকে না করলে, অমুক প্রাইভেট ক্লিনিক থেকে না করলে ওই রিপোর্ট আর দেখে না।
চিকিৎসকরা বলছেন, প্রক্রিয়াগত কারণেই ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল। এছাড়া এত চিকিৎসা পদ্ধতি এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলে সময়ের সাথে সাথে খরচও বাড়তে থাকে। প্রত্যেক ক্যান্সার পেশেন্টের নিড হচ্ছে ইউনিক বা অদ্বিতীয়। এই নিডটাকে আমরা সমন্বিতভাবে ইউনাইটেডলি আমরা যদি অ্যাড্রেস করি, তাহলেই ক্যান্সার পেশেন্টের প্রকৃত সেবাটা নিশ্চিত হবে। আর্লি ডিটেকশন করলে তারপর পর্যায়ক্রমে ডিস্ট্রিক্ট লেভেল হয়ে মেডিকেল কলেজে বা ঢাকা শহরে বিভাগীয় শহরে আসতে পারে। আসলে তখন তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে, তাড়াতাড়ি ডায়াগনোসিস হলে পরে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হবে, তাতে রুগী তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে, আমরা ক্যান্সার জয় করতে পারবো। বেসিক কথা হলো যাতে ক্যান্সার না হয় ওদিকে নজর দিতে হবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার মান বৃদ্ধি, বিভাগীয় পর্যায়েও রেডিওলজি মেশিন স্থাপন সহ প্রয়োজনীয় উদ্যোগ নিলে হয়রানি কমবে আক্রান্তদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। জাস্টিন ট্রুডোর নামে জন্ম সনদ ইস্যু করা সহ নানা ঘটনায় আলোচিত পাবনা সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়ন। প্রশাসনিক কর্মকর্তা পদে রদবদল নিয়ে ফের আলোচনায়। গত বছরের 15 ডিসেম্বর আহমেদপুর ইউনিয়ন পরিষদের সচিব থেকে আওলাদ হোসেনকে ভাইনা ইউনিয়ন পরিষদে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হন আশরাফ আলী। এরপর থেকেই আহমেদপুর ইউনিয়ন পরিষদে দেখা দেয় অচল অবস্থা। স্থানীয়দের একটি পক্ষ আশরাফ আলীকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে পরিষদে তালা ঝুলিয়ে দেয়। অভিযোগ, প্রায় 9 বছর আগে এখানে সচিবের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সে সময় তার অনিয়ম দুর্নীতিতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। পরিষদ আজ 1 মাস তালাবদ্ধ থাকায় এলাকার বিভিন্ন লোক বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। 1 মাস পর 14 জানুয়ারি স্থানীয়রা পরিষদের তালা খুলে দিলে কাজে যোগ দেন সচিব আশরাফ আলী। এ সময় পরিষদে ভাঙচুরের পাশাপাশি লাঞ্ছিত করা হয় আশরাফ আলীকে। পুনরায় তালা লাগিয়ে দেয় পরিষদে। সরকারের কাছে আমাদের আবেদন, ভালো একটা সচিব দিক। ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় নিজ কার্যালয়ে বসতে পারছেন না চেয়ারম্যান মেম্বার সহ কর্মচারীরা। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। সে সেবা দেবে আমার সাথে, আমি তার সাথে সহযোগিতা করব, তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাট এলাকার যারা সাধারণ জনগণ আছে তারা ওনাকে একদম অপছন্দ করতেছে। অনিয়ম ও দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আশরাফ আলী। উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে যোগাযোগ করছি, স্যারও বিষয়টা অবগত আছেন। এক পক্ষ বলতেছে অফিস করার জন্য, আরেক পক্ষ বলতেছে যে আপনি আসলে আপনার নিরাপত্তা থাকবে না। দ্রুত সমস্যা সমাধান করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সচিবের বদলি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে সেটি আমরা খুবই দ্রুত জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা ক্রমে সমাধান করে দেব। শিগগিরই সমস্যা সমাধান চেয়ে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া, কলমপতি সহ বিভিন্ন ইউনিয়নে আবাসিক এলাকা ও বনের মধ্যে অবাধে চলছে ইটভাটা। এসব ভাটায় ইট তৈরি হচ্ছে পাহাড়ের মাটি দিয়ে, এরপর পোড়ানোর কাজে ব্যবহার করা হয় বনের গাছ। কাউখালীর পার্শ্ববর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়ও রয়েছে অসংখ্য ইটভাটা। সেখানেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বনের কাঠ। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে অবৈধ ভাটাগুলো। এতে উজাড় হচ্ছে বনের গাছ, ধ্বংস হচ্ছে পাহাড়। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে। এইসব ইটের ভাটায় কয়লার পরিবর্তে পাহাড়ের বনজ সম্পদ বা যে জ্বালানি কাঠগুলোই তারা ব্যবহার করা হচ্ছে। বনের কাঠগুলো এখানে ব্যবহার করা হচ্ছে, আর এটা একেবারে সবার চোখের সামনে ব্যবহার হচ্ছে। আইন অমান্য করে ইটভাটা পরিচালনার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি মালিকরা। পার্শ্ববর্তী বিভিন্ন থানায় চলছে, আমরাও এইভাবে চলছি, সারা দেশে চলছে, আমরাও চলছি। পরিবেশ রক্ষায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের দাবি পরিবেশবাদীদের। পরিবেশ এবং প্রতিবেশের ক্ষতিকারক কার্যক্রমগুলো যদি ঘটে তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা চাইব ক্ষতিকর কাজগুলো যেন বন্ধ থাকে, কোর্টের আদেশগুলো যেন, নির্দেশনাগুলো যেন মেনে চলে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই
ইটভাটাগুলো আছে দেখা যাচ্ছে, এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কাউখালী, কিন্তু আসলে এগুলো সবগুলো হচ্ছে আপনার রাঙ্গুনিয়া। আমাদের কাছে কোনো অভিযোগ আসছে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। অলরেডি গত সপ্তাহে আমরা একটা থেকে 2 লক্ষ টাকা জরিমানা করছি। পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটাগুলো দ্রুত বন্ধ হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। নেত্রকোনার আটপাড়া উপজেলার অভয়পাড়ায় 2005 সালে গড়ে ওঠে তোষায় পাড়ের কৃষক সংগঠনটি। বিলুপ্ত জাতের ধান বীজ উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ করেন তারা। ফসল রক্ষণাবেক্ষণ ও রোগবালাই থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষকদের এই উদ্যোগ ছড়িয়ে পড়ছে আশপাশের জেলাতেও। এই ফসলের হাসপাতাল চালানোর উদ্দেশ্য হইলো এই যে ফসলের রোগবালাই হইলে এইটা আমরা এনে বইয়া পরামর্শ করি কি ব্যবস্থা নেওয়া যায়, আলাপ আলোচনা করি আমরা ঔষধ ছিটাইয়া দেই। আগের দিনের যে স্বাদগুলা এইগুলা আমরা বুক করতে পারতাছি। কৃষকরা স্থানীয় জাতের বিলুপ্ত ধান নিয়ে গবেষণা করছেন। উচ্চ ফলনশীল ধানের সাথে টেক্কা দিয়ে পুরাতন জাতের বিলুপ্ত ধান সংগ্রহ করে চাষে লাভবান হচ্ছে তারা। অল্প খরচে বেশি ফলন হওয়া ধানের বীজ কৃষকের মাঝে বিনামূল্যে সরবরাহ করা হয়। আমি এবার নতুন ক্রস করছি, এই যে বিশাল বিন্নি আর আইজংয়ের সাথে ক্রস করছি। আমার এই যে জড়ি এবং কাবন্দোলন ধানটা অনেক ভালো হয়েছে এবং এটার মধ্যে পোকামাকড় আক্রান্ত কম হয়। কৃষক যাতে নিজেদের জন্য বীজ সংগ্রহ ও সংরক্ষণ করতে পারেন সেজন্য এমন উদ্যোগ বলে জানায় বেসরকারি সংস্থা বার্ষিক। বীজ কৃষকের সম্পদ, এই সম্পদ কোম্পানির হাতে তুলে দিয়ে কৃষক হয়রানি হয়, কৃষক বাজারে বাজারে ঘুরে, এটা আমরা চাই না। আমরা চাই কৃষকের বীজ কৃষকের কাছে থাকবে। কৃষকের এমন উদ্যোগকে সরকারিভাবেও সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বার্ষিকের উদ্যোগে তারা এখানে আমাদের বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে যে স্থানীয় জাতগুলি ছিল, এই স্থানীয় জাতগুলো তারা ট্রায়াল হিসেবে এখানে স্থাপন করেছেন। স্থানীয়ভাবে 504 জাতের ধান থেকে বাছাই করে গত 18 বছরে 65 জাতের ধান চাষ করে লাভবান হয়েছেন চাষিরা। সরকারি বেসরকারি পর্যায় থেকে কৃষক সংগঠনকে সহযোগিতা করে কৃষিখাত এগিয়ে নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রায় সব বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এককভাবে বিশ্বের শীর্ষ দাতা দেশ যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বিশ্বজুড়ে স্বাস্থ্যসহ মার্কিন সহায়তার উপর নির্ভরশীল নানা খাতে নেমে এসেছে বিপর্যয়। প্রায় 100 বছরের গবেষণার পর 2021 সালে শুরু হওয়া ম্যালেরিয়ার টিকা তৈরির একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ক্ষতিগ্রস্ত আফ্রিকার দেশগুলো। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে নবজাতকদের পুষ্টি ক্লিনিক সহ ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড USAID পরিচালিত বিভিন্ন সহায়তা কার্যক্রম। আমাকে থেরাপি নিতে হয়, চিকিৎসাটি খুব ব্যয়বহুল। সহায়তা বন্ধ হয়ে গেলে আমার জীবনে বিপর্যয় নেমে আসবে। সহায়তা অব্যাহত থাকা উচিত। এরই মধ্যে কয়েকটি দেশে যুক্তরাষ্ট্র পরিচালিত কয়েক ডজন শিশু পুষ্টি ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত হয়েছে। যথেষ্ট ব্যয়বহুল এই ক্লিনিক চালানোর সক্ষমতা নেই অত্যন্ত দরিদ্র দেশগুলোর। সহায়তা প্রকল্পগুলো 90 দিন পর চালু হলেও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বড় ক্ষতি হয়ে যাবে। স্থায়ীভাবে সহায়তা বন্ধ করাটা অমানবিক। বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠান সতর্ক করে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ বিশ্বে অনেকের জীবন ঝুঁকিতে ফেলবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। Top class from Nasum Ahmed. Oh, now! এলিমিনেটর ম্যাচের আগে রংপুর ডেরায় রাসেল, ভিন্স, টিম ডেভিড। তবুও ভাগ্যটা পরিবর্তন হলো না। শুরু থেকেই নাসুম মিরাজদের স্পিনে দিশেহারা রাইডার ব্যাটাররা। সৌম্যকে দিয়ে শুরু, এরপর একে একে ভিন্স, শেখ মেহেদি, সাইফ হাসানরা। সবাই মেতেছিলেন যাওয়া আসার মিছিলে। পাওয়ার প্লের আগেই সাজঘরে 5 ব্যাটার। সকালেই ঢাকায় পা রাখা টিম ডেভিডের ব্যাটে মাত্র 7। একই অবস্থা রাসেলের, তার নামের পাশে 4 রান। ক্যাপ্টেন সোহান পৌঁছেছিলেন 2 অঙ্কের কোটায়। মিরাজের বলে এলবি হওয়ার আগে তার উইলো থেকে এসেছে 23 রান। 52 রানে 9 উইকেট হারানো রংপুর শেষ উইকেটে যোগ করেছে 33। বোলার আকিব জাভেদ হয়ে গেলেন পুরোদস্তুর ব্যাটার। শেষ পর্যন্ত এই পাকিস্তানির 18 বলে 32-এ স্কোরবোর্ডে 85 রান তুলতে পেরেছে রংপুর।
ছোট লক্ষ্যে এদিন ব্যাট হাতে রাঙাতে পারেননি মিরাজ। আকিব জাভেদের বলে ফিরেছেন বোল্ড হয়ে। তবে এরপর আর কোনো বিপদ ঘটেনি খুলনার। নাইম শেখ আর অ্যালেক্স রস দুজনে ব্যাট করে গেছেন চেনা ছন্দে। শেষ পর্যন্ত এই দুই ব্যাটারের ৮৭ রানের জুটিতে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় মিরাজরা। রংপুরের বিদায় ঘণ্টা বাজিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রাখে খুলনা টাইগার্স। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।